হ্যালো লার্নার্স, আজ আমরা টিচিং প্র্যাকটিসের ব্যাপারে জানব। এই ভিডিওর উদ্দেশ্য হলো এই ভিডিওর পর আপনারা যা শিখবেন, টিচিং প্র্যাকটিসের সিস্টেম্যাটিক পদ্ধতিগুলি শিখতে পারবেন, সঠিক টিচিং প্র্যাকটিসের প্রক্রিয়াগুলি ফলো করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। শিক্ষা এবং প্রশিক্ষণ হলো একটি নির্দিষ্ট দক্ষতা বা বিষয় প্রদানের জন্য একটি নির্দেশমূলক কার্যকলাপ। এর মাধ্যমে আমরা লক্ষ্য রাখি শিক্ষার্থীদের এমন একটি পদ্ধতির মাধ্যমে শিখতে সাহায্য করা যা শিক্ষার দৃষ্টিকোণ থেকে নৈতিক এবং গ্রহণযোগ্য। এটি করার জন্য আমাদের একজন প্রশিক্ষক, একজন শিক্ষার্থী এবং জ্ঞান, তথ্য এবং দক্ষতার আকারে বিষয়বস্তুর প্রয়োজন। পাঠদান এবং পরিকল্পিত কাজ বা শিক্ষার্থীকে শেখানোর ধারণা নিয়ে করা হয়। আমরা শিক্ষাকে দুটি ভিন্ন উপায়ে বুঝতে পারি। প্রথমত, আমরা শিক্ষাকে একটি প্রশিক্ষক কেন্দ্রিক কার্যকলাপ হিসেবে বুঝতে পারি, যেখানে জ্ঞান প্রশিক্ষক থেকে প্রশিক্ষণার্থীর কাছে স্থানান্তরিত হয়। দ্বিতীয়, আমরা শিক্ষাকে একটি প্রশিক্ষণার্থী কেন্দ্রিক ক্রিয়াকলাপ হিসেবে বুঝতে পারি, যেখানে প্রশিক্ষক নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের যাত্রায় প্রশিক্ষণার্থীদের সহায়তা ও নির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের জন্য শেখা সম্ভব করে তোলে। শিক্ষা এবং প্রশিক্ষণ দক্ষতা এটি একটি জটিল ক্রিয়াকলাপ যার জন্য একজন প্রশিক্ষককে একই সময়ে অনেকগুলি কাজ করতে এবং অনেকগুলি লক্ষ্য অর্জন করতে হয়। নিচে দেওয়া নীতিগুলি শিক্ষার্থীদের শেখার জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে সাহায্য করে, শিক্ষাকে আরও কার্যকর এবং দক্ষ করে তুলতে পারে। যাই হোক, এই নীতিগুলি অনুসরণ করার জন্য আমাদের সময় এবং প্রচেষ্টা ব্যয় করতে হবে, যা পরে সময় এবং শক্তি সঞ্চয় করে। কার্যকরী শিক্ষাদানের মধ্যে রয়েছে প্রশিক্ষণার্থীদের সম্পর্কে প্রাসঙ্গিক জ্ঞান অর্জন করা এবং আমাদের পাঠ্যক্রমের নকশা এবং শ্রেণীকক্ষ শিক্ষাদানের জন্য এটি ব্যবহার করা। প্রশিক্ষকরা যখন কিছু শেখান, তারা কেবল তথ্য ভাগ করেন না, তারা শিক্ষার্থীদের সেই তথ্য বুঝতে ও শিখতে সাহায্য করছে। শিক্ষার্থীদের বৈশিষ্ট্য বা মনোভাব শিক্ষাকে প্রভাবিত করতে পারে। উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থীর সাংস্কৃতিক পটভূমি প্রভাবিত করে কিভাবে তারা বিশ্বকে দেখে। শিক্ষাগত পাঠভূমি শিক্ষার্থীদের বিভিন্ন উপায়ে সমস্যা মোকাবেলা করতে অনুপ্রাণিত করে। ভালো শিক্ষার মধ্যে নির্দেশের তিনটি মূল উপাদানকে সারিবদ্ধ করা জড়িত: শেখার উদ্দেশ্য, নির্দেশমূলক কার্যক্রম এবং মূল্যায়ন। যখন পাঠদান আরও কার্যকর হবে, আপনারা এটি ভালো করে বোঝাতে পারবেন। প্রশ্ন জিজ্ঞাসা করার প্রক্রিয়াগুলি কী কী, বা প্রশ্ন জিজ্ঞাসা করার টেকনিক্স কী কী? এ. প্রশিক্ষক নির্দিষ্ট জ্ঞান এবং দক্ষতা সেট করেন যা শেখার উদ্দেশ্য হিসাবেও পরিচিত, যা শিক্ষার্থীরা বিষয় শেষ করার পরে শিখবে এবং প্রদর্শন করবে বলে আশা করা হয়। বি. নির্দেশমূলক কার্যক্রম, যেমন কেস স্টাডি, ল্যাবরেটরি আলোচনা, লক্ষ্যভিত্তিক অনুশীলন প্রদান করে, এই শিক্ষার উদ্দেশ্যগুলিকে সমর্থন করে। সি. মূল্যায়ন, উদাহরণস্বরূপ পরীক্ষা, সমস্যা সমাধান, দক্ষতা প্রদর্শন। শিক্ষার্থীদের জন্য লক্ষ্যে নির্ধারিত জ্ঞান এবং দক্ষতা প্রদর্শন ও অনুশীলন করার সুযোগ প্রদান করে এবং প্রশিক্ষকদের লক্ষ্যযুক্ত প্রতিক্রিয়া প্রদান করে, যারা প্রশিক্ষণার্থীদের আরও শেখার জন্য গাইড করতে পারে। কার্যকর শিক্ষার মধ্যে আমরা যে জ্ঞান এবং দক্ষতার উপর ফোকাস করার জন্য বেছে নিই তাকে অগ্রাধিকার দেওয়া জড়িত। নিশ্চিত সময় অবধির মধ্যে সেই বিষয়টি সম্পূর্ণ করা। যখন ইনস্ট্রাক্টর এটি জানেন যে লার্নার্সরা কী শিখতে চায়, তখন ট্রেনিজদেরকে পরিষ্কারভাবে সেই বিষয়টি বলতে পারেন আর তাদের আশার বিষয়ে কথা বলতে পারেন। আর এই কথাবার্তা দ্বারা ট্রেনিজরা ভালোভাবে বোঝার সুযোগ পেয়ে যায় আর তারা ক্লাসে খুব ভালোভাবে পারফর্ম করতে পারে। পড়াশুনোর উদ্দেশ্যটা পরিষ্কারভাবে বললে ট্রেনিরা তাদের লক্ষ্যের বিষয় ভালোভাবে জানতে পারে আর তারা বুঝতে পারে যে তারা কতটা শিখতে পেরেছে। প্রভাবী শিক্ষাতে আমাদের জ্ঞান আর দক্ষতাকে প্রাথমিকতা দেওয়া উচিত, যার উপর আমরা ধ্যান কেন্দ্রিত করা বেছে নিই। এক কোর্সে খুব বেশি কিছু করার চেষ্টা করবেন না।
অনেক বেশি বিষয় থাকা শিক্ষার্থীর শেখার বিরুদ্ধে কাজ করে। তাই পাঠ্যসূচিতে আমরা কি অন্তর্ভুক্ত করতে পারি তা নির্ধারণ করা আমাদের জন্য প্রয়োজনীয়। এর মধ্যে রয়েছে পাঠ্যক্রমের সীমানা জড়িত, উদাহরণস্বরূপ শ্রেণীর আকার, শিক্ষার্থীর পটভূমি এবং অভিজ্ঞতা; পাঠ্যক্রমের ক্রমানুসারে কোর্সের অবস্থান, পাঠ্যক্রমের ইউনিটের সংখ্যা; শিক্ষার্থী শেখার জন্য আমাদের অগ্রাধিকার নির্ধারণ করা; এবং উদ্দেশ্যগুলির একটি সেট নির্ধারণ করা যা আরামদায়কভাবে সম্পন্ন করা যেতে পারে। কার্যকরী শিক্ষাদানে আমাদের বিশেষজ্ঞদের অন্ধ দাগ চিহ্নিত করা এবং কাটিয়ে উঠতে জড়িত। বিশেষজ্ঞর হিসাবে আমরা আমাদের জ্ঞান স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করি এবং এটি উপলব্ধি না করেই। উদাহরণস্বরূপ, আমরা ধারণাগুলি সংযুক্ত করি, আমরা যা জানি তা ব্যবহার করি এবং স্বয়ংক্রিয়ভাবে সঠিক পদ্ধতি নির্বাচন করি। তাই আমরা যখন শেখাই তখন আমরা প্রায়ই গুরুত্বপূর্ণ ধাপগুলি এড়িয়ে যাই বা যোগ করি, কিন্তু শিক্ষার্থীদের এই পদক্ষেপগুলি সম্পর্কে চিন্তা করার অভিজ্ঞতা বা জ্ঞান নেই, তাই তারা বিভ্রান্ত হয়। এই থেকে তারা ভুল সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ আঁকা দক্ষতা বিকাশে ব্যর্থ। শিক্ষার্থীদের কাজগুলিকে সহজ ধাপে বিভক্ত করতে, সংযোগগুলিকে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে এবং বিস্তারিতভাবে মডেল প্রক্রিয়াগুলির জন্য প্রশিক্ষকদের প্রয়োজন। যদিও বিশেষজ্ঞদের পক্ষে এটি করা কঠিন, তবে আমাদেরকে আমরা মূল্যবান জ্ঞান এবং দক্ষতাগুলিকে চিহ্নিত করতে এবং স্পষ্টভাবে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতে হবে, যাতে শিক্ষার্থীরা বিশেষজ্ঞের চিন্তাভাবনা দেখতে পারে এবং তারা ব্যক্তিগতভাবে এটি দেখতে পারে এবং সেটিকে প্রয়োগ করতে পারে। কার্যকর শিক্ষণ আমাদের শেখার লক্ষ্যগুলিকে সমর্থন করার জন্য উপযুক্ত শিক্ষাদানের ভূমিকা গ্রহণ করে। আমরা আমাদের শিক্ষাদানে বিভিন্ন ভূমিকা নিতে পারি। উদাহরণস্বরূপ, বিকল্প শব্দ, সংশ্লেষক, মডারেটর, চ্যালেঞ্জার, ভাষ্যকার। এই ভূমিকাগুলি শেখার উদ্দেশ্যগুলিকে আরও ভালোভাবে পরিবেশন করতে এবং নির্দেশমূলক কার্যক্রমকে সমর্থন করার জন্য বেছে নেওয়া উচিত। শিক্ষার নীতি তারা দৃঢ়ভাবে একটি নির্দেশক নীতি বা আচরণের নিয়মের সাথে যুক্ত। সহজ কথায়, শিক্ষাদান পদ্ধতি দুই ধরনের নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়: সাধারণ নীতি এবং মনস্তাত্ত্বিক নীতি। অনুপ্রেরণার তত্ত্ব এটি নতুন জিনিস শেখার জন্য শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে। ক্রিয়াকলাপের নীতি করার মাধ্যমে শেখা এটি শারীরিক এবং মানসিক উভয় ক্রিয়াকলাপ অন্তর্ভুক্ত করে। উদাহরণস্বরূপ, শিক্ষার্থীদের চার্ট এবং মডেল তৈরি করতে বলা হয়। 3. আগ্রহের নীতি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করে শিক্ষণ শেখানো প্রক্রিয়ার কার্যকারিতা বৃদ্ধি করা যেতে পারে। 4. জীবনের সাথে সম্পৃক্ততার নীতি জীবন একটি অবিচ্ছিন্ন অভিজ্ঞতা এবং জীবন থেকে শেখা পাঠগুলি দীর্ঘকাল স্থায়ী হয়। 5. স্থির লক্ষ্যের নীতি ক্লাস আজ আমরা শিখব ব্রেজিংয়ের বিষয়। এই টেকনোলজির ব্যবহার সাধারণত করা হয় রেফ্রিজারেটরকে ঠিক করার জন্য। ওকে, একটি নির্দিষ্ট লক্ষ্য বা স্পষ্ট লক্ষ্য থাকা প্রশিক্ষকদের তাদের শিক্ষাদানের সরঞ্জামগুলি কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করে এবং নিশ্চিত করে যে শিক্ষার্থীরা যা প্রয়োজন তা শেখার দিকে মনোনিবেশ করে। 6. স্বতন্ত্র পার্থক্যকে স্বীকৃতি দেওয়ার নীতি প্রতিটি শিক্ষার্থী বুদ্ধিমত্তা, মনোভাব, ক্ষমতা এবং সম্ভাবনা আর্থসামাজিক পটভূমিতে অনন্য। প্রশিক্ষকদের শেখানোর পদ্ধতিটি এমনভাবে ডিজাইন করা উচিত যাতে প্রত্যেক শিক্ষার্থী জীবনে সফল হওয়ার সমান সুযোগ পায়। 7. নির্বাচনের নীতি আমরা যা অধ্যয়ন করার চেষ্টা করছি তার জ্ঞান প্রতিদিন বাড়ছে। প্রশিক্ষক আরও প্রাসঙ্গিক উপাদান নির্বাচন করতে সক্ষম হওয়া উচিত। তাদের উচিত শিক্ষার্থীর উদ্দেশ্য অনুযায়ী বিষয়বস্তু আপডেট করা। 8. পরিকল্পনার নীতি প্রত্যেক প্রশিক্ষকের নির্দিষ্ট উদ্দেশ্য থাকে যা তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জন করতে চায়। তাই সময়সীমার মধ্যে সম্পদের দক্ষ ব্যবহার করার জন্য শিক্ষণ পদ্ধতিগত হওয়া উচিত। 9. বিভাজনের নীতি শেখার সহজ করার জন্য বিষয়বস্তুকে ইউনিটে ভাগ করা উচিত এবং ইউনিটগুলির মধ্যে সম্পর্ক থাকা উচিত। 10. পুনর্বিবেচনার নীতি শিক্ষার্থীদের মনে রাখার জন্য তারা যা শিখেছে তা সংশোধন করা উচিত।
11. মজা এবং বিনোদনের নীতি। শ্রেণীকক্ষের পরিবেশকে হাস্যকর এবং সৃজনশীল করার জন্য এই নীতিটি প্রয়োজনীয়। 12. গণতান্ত্রিক আচরণের নীতি। আমাদের পরিকল্পনা এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনায় শিক্ষার্থীদের জড়িত করতে হবে। এটি শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বিকাশে সহায়তা করে। আসুন তাড়াতাড়ি দেখে নিই এতক্ষণে কী শিখেছি। শিক্ষণ অনুশীলনের এই ভিডিওটি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতির উপর জোর দিয়ে কার্যকর শিক্ষাদানের গুরুত্বকে কভার করে। এটি অনুপ্রেরণা, কার্যকলাপ ভিত্তিক শিক্ষা, স্বতন্ত্র পার্থক্য এবং পদ্ধতিগত পরিকল্পনার মতো তত্ত্বগুলি আলোচনা করে। কোচের ভূমিকা হাইলাইট করা হয়, ক্রমাগত প্রতিফলন এবং অভিযোজনের ওপরে ফোকাস করে। নীতিগুলি বিভিন্ন শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে একটি আকর্ষক এবং কার্যকর শেখার পরিবেশ তৈরি করে। আশা করি আজ আপনারা যা কিছু শিখেছেন তা ভালোভাবে বুঝেও গেছেন। পরের একটি রোমাঞ্চকর ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ধন্যবাদ এবং বিদায়।